বাংলাদেশ কি ভারতকে সরিয়ে চীনের দিকে ঝুঁকছে? বাংলাদেশ তার নিজের মতন করে গড়ে উঠতে চায়, গড়ে উঠবে। কার কাঁধে হাত রেখে গড়ে উঠবে তারা, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা প্রতিরক্ষা সরঞ্জাম চীন থেকে কিনে তারা নিজেদের শক্তিশালী করে তুলুক। আজকে আমাদের দেশ, আমরা ফ্রান্স থেকে যুদ্ধ বিমান কিনছি না, আমরা মার্কিন সরকারের কাছ থেকে আমরা যুদ্ধ বিমান কিনছি না। চীন সফর শেষে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করেন, তবে ভারতীয় গণমাধ্যম বলছে সেটি হবে এক নজিরবিহীন ভারসাম্যের বার্তা। কারণ ভারত চাইছিল তারেক রহমান আগে দিল্লি সফর করুন, ভারত আগ্রহ দেখিয়েছিল। ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের বাস্তবতা এগিয়ে নেওয়া কঠিন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে সরকারি সফরে চীনে, আর এই একটি সফর ঘিরেই প্রশ্ন উঠেছে অনেক। ঢাকা কি দিল্লিকে পাশ কাটিয়ে বেজিং এর দিকে ঝুঁকছে, নাকি এটা শুধুমাত্রই দেশটির অর্থনৈতিক বিনিয়োগ এবং পরিকাঠামোগত সফর? ভারত এই সফরকে কিভাবে দেখছে? বাংলাদেশের গণমাধ্যম এই সফরকে কিভাবে ব্যাখ্যা করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, চীন সফর শেষে কি তারেক রহমান ভারত সফরে আসবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করছেন। এই চীন সফর ঘিরে বেশ কয়েক মাস ধরেই বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যম জুড়ে নানা রকমের ক্রিয়া প্রতিক্রিয়ামূলক শিরোনাম দিয়ে খবর প্রকাশিত হচ্ছে বা হয়ে চলেছে। তুমি একজন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করো, বিশেষ করে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়েও কাজ করো। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই চীন সফরকে কিভাবে দেখছো? দেখো, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তোমাকে আমি একটা ছোট উদাহরণ দিই। আমরা গতকাল তারাতলায় যে গুদামে ধসে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, প্রায় 4-5 জন মানুষ প্রাণ হারিয়েছেন, অনেক মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, কলকাতার এসএসকেএম হাসপাতালে। গতকাল ওখানকার পুলিশের আধিকারিকরা আমাদের যখন সাংবাদিকদের বলছিল যে আপনারা সংবাদ সংগ্রহ করবেন, সেটা যেমন আপনাদের কাছে প্রায়োরিটি, এটা আপনারা বুকে হাত রেখে বলুন এই মুহূর্তে উদ্ধার কাজটা তো আগে বছর বেশি প্রায়োরিটি, তাই নয় কি? তো সেই জায়গা থেকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার দেশের উন্নয়নের জন্য সব দিক থেকে, আর্থিক উন্নয়ন, ডেভেলপমেন্ট, তিস্তা ব্যারেজ, যে কোনো ক্ষেত্রে সে তো তার দেশকে একটা উন্নয়নমূলক বিষয়ে একটা দেশে সে যেতেই পারে। যাওয়াটা কি কোনো অবাঞ্ছিত তো বিষয় নয়। সেটা গণমাধ্যম কিভাবে ব্যাখ্যা করবে, ভারতের গণমাধ্যম কিভাবে ব্যাখ্যা করবে বা বাংলাদেশের গণমাধ্যম কিভাবে ব্যাখ্যা করবে, সে ব্যাখ্যা করার বিষয়টা একেবারে তাদের ব্যাপার। বাস্তব সত্য যেটা হচ্ছে, আজকে যদি তারেক রহমান সাহেব চীন থেকে সফর শেষে ভারত সফরে আসেন, তখন তো আরেক রকম ভাবে ব্যাখ্যা হবে। আমরা ইরান ইসরায়েল যুদ্ধের সময় আমরা দেখেছি তো যে ভারত ডিজেল দিয়েছে বাংলাদেশ, তখন বাংলাদেশের গণমাধ্যম বা আমাদের দেশের গণমাধ্যম কি ব্যাখ্যা দিয়েছে? বাস্তবতা হচ্ছে দেশের উন্নয়ন, বাস্তবতা হচ্ছে পাশে থাকা, বাস্তবতা হচ্ছে সবার সঙ্গে সংযোগ, স্থিতিশীলতা, একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা বাংলাদেশে একটা বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষের দেওয়া ম্যান্ডেট দেওয়া একটা সরকার, তার আগে 18 মাসের অন্তর্বর্তী সরকার ছিল এবং তার আগে আওয়ামী লীগের যে সরকার ছিল তাদের পতন দেখেছে। বাংলাদেশের মানুষ সবটাই বাংলাদেশকে তারা সেইভাবে গড়ে তুলেছেন, ইতিহাস তাই বলে। সেই জায়গা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সে দেশের মানুষকে ম্যান্ডেট পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং তার যে মূল স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ, তা সবার আগে বাংলাদেশ গড়ার কাজে উনি পৃথিবীর যে কোনো দেশেই যেতে পারেন। যখন ভারতে আসবেন তখন ব্যাখ্যাটা কিভাবে হবে? ভারত বিষয়টাকে পর্যবেক্ষণ করবে, সে তার প্রতিবেশীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চরম বাস্তবতায় যতটা পাশে থাকার দরকার ততটা যেমন অতীতে ছিল, মাঝেও ছিল, আজও আছে। তো ব্যাখ্যা যাই হোক, বাস্তবতা হচ্ছে দেশের মানুষকে একটা উন্নয়নশীল দেশ গড়ে দেওয়ার কাজে যে কোনো প্রান্তেই সে যেতে পারে। সেটা ব্যাখ্যা কি হবে, সেই ব্যাখ্যার জন্য তো উনি বসে থাকতে পারেন না। বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন আমেরিকায় যায়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন পৃথিবীর বিভিন্ন আবুধাবিতে যায়, তো এটা তো অনেকে অনেক রকম ব্যাখ্যা করতে পারে। দেশের উন্নয়নের স্বার্থে সব জায়গায় খোলা পথ, সহজ পথ, এগিয়ে যাওয়া ত্বরান্বিত থাকবে, এটাই সাধারণ মানুষের কাম্য এবং সাধারণ মানুষ চায় তার দেশের উন্নয়ন হোক, তারা ভালো থাকুক। তো তারেক রহমানের এই সফরকে আমি অবশ্যই একটা পজিটিভ অ্যাঙ্গেল থেকেই দেখবো, এটা আমার বিশ্বাস।
দেখো, পরমাশিস, চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে প্রধানমন্ত্রী লি সিয়াং এর আমন্ত্রণে তারেক রহমান 24 জুন থেকে 26 জুন এই চলমান যে সরকারি সফর সেটি করছেন। অর্থাৎ সফরটি নিছক সৌজন্য নয়, সরকারের আমন্ত্রণ এবং উচ্চ পর্যায়ে। এবং একই সঙ্গে তুমি এটা জানো যে এই প্রথম বাংলাদেশের ক্ষমতার ভার গ্রহণ করার পর দেশটির প্রধানমন্ত্রী বিদেশ সফর করছেন। ভারতীয় গণমাধ্যমের একটা বড় অংশ এই সফরকে একটু অন্যভাবে দেখছে, যেটি আমি শুরুতেই প্রশ্ন তুলেছিলাম যে ভারতীয় গণমাধ্যম ঠিক কিভাবে দেখছেন। হিন্দুস্তান টাইমস লিখছে, তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের ক্ষেত্রে ভারতকে পাশ কাটিয়ে মালয়েশিয়া ও চীনে গেছেন। তাদের ব্যাখ্যায়, অর্থাৎ পত্রিকাটির ব্যাখ্যায়, এর মধ্য দিয়ে বাংলাদেশের নতুন বিদেশ নীতির অগ্রাধিকারের ইঙ্গিত রয়েছে। আবার একই সঙ্গে আমাদের আরেক জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভি লিখছে, তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে দিল্লি ও বেজিং এই দুই জায়গাতেই আগ্রহ তৈরি হয়েছে। অর্থাৎ ভারত এই সফরকে শুধু ঢাকা বেজিং সম্পর্ক হিসেবে দেখছে না, বরং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের চোখেও দেখছে। কিন্তু পরমাশিস, বাংলাদেশের দিক থেকে ছবিটা একটু আলাদা। আরেক জনপ্রিয় দৈনিক দ্য ডেইলি স্টার তারা বলছে 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশে বিনিয়োগ ও পরিকাঠামোর অর্থায়নের ধীরগতি দেখা গিয়েছিল। সেই জায়গা থেকে তারেক রহমান চীন সফরের বড় লক্ষ্য চীনা বিনিয়োগ, পরিকাঠামোতে অর্থায়ন এবং নতুন একটি অর্থনৈতিক সহায়তা চাইছে বাংলাদেশ। বাংলাদেশের আরো একটি রিপোর্টে বলা হচ্ছে যে ঢাকা বেজিং এর মধ্যে 15 থেকে 17টি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সমঝোতা স্মারক, চুক্তি, কর্মপরিকল্পনা এবং প্রোটোকল এগ্রিমেন্ট থাকার সম্ভাবনাও প্রবল। তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে বলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছে। আর এখানেই পরমাশিস ভারতের দিক থেকে চরম অস্বস্তির বিষয় বলে মনে করছেন এই ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষকরা কাজ করেন তাদের একটি বড় অংশ। কারণ তুমি এটা জানো যে বাংলাদেশ যদি চীনের কাছ থেকে সেতু, বন্দর, বিদ্যুৎ, শিল্পাঞ্চল বা নদী প্রকল্পে বিনিয়োগ নেয়, তা দেশটির অর্থনৈতিক বিষয় ঠিক। কিন্তু সেই সম্পর্ক যদি প্রতিরক্ষা, বন্দর, তিস্তা বা ভারতের উত্তর পূর্বাঞ্চলের কাছাকাছি কৌশলগত প্রকল্পে যায়, তাহলে দিল্লি স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে সতর্কতা অবলম্বন করতে পারে। দ্য টাইমস অফ ইন্ডিয়া এই সফরের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে সম্ভাব্য চীনা যুদ্ধ বিমান কেনা এবং তিস্তা প্রসঙ্গে গুরুত্ব দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি খবরের বিশ্লেষণ বলছে যে বাংলাদেশের সম্ভাব্য চীনা যুদ্ধ বিমান কেনা এবং তিস্তা প্রসঙ্গকে বাংলাদেশ চীন সফরে গুরুত্ব দিয়েছে। যদিও চূড়ান্ত প্রতিরক্ষা বিষয়ে চুক্তির বিষয়টি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়নি। তাহলে প্রশ্ন, বাংলাদেশ কি ভারতকে সরিয়ে চীনের দিকে ঝুঁকছে? সঙ্গতভাবেই এই প্রশ্নটি সামনে এসেছে। তুমি কিভাবে দেখছো পরমাশিস? দেখো, সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি। বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে, বিভিন্ন প্রশ্ন তুলছে, সেটা তুলতেই পারে। বিষয়টা হচ্ছে, বাংলাদেশ যদি চীনা বিমান কেনে প্রতিরক্ষা তার সরঞ্জামকে শক্তিশালী করার জন্য, করুক না, অসুবিধে কোথায়? বাংলাদেশের বর্তমান যে কলকাতা থেকে দিল্লি থেকে যিনি হাইকমিশনার গেছেন, দীনেশ ত্রিবেদী তো বলেছেন যে ওদিকের 20 কোটি আর আমাদের 140 কোটি, আমাদের কাজ হবে পুরো গণতন্ত্রটা রক্ষা করা। না, এটা নিয়ে তো বিতর্ক তৈরি হয়েছে। তুমি জানো যে এই বাংলাদেশের একটি রাজনৈতিক অংশ, শুধু তাই নয়, সরকারের পক্ষ থেকে এই বিষয়টির ব্যাখ্যা চাওয়া হয়েছিল। ব্যাখ্যা যাই চাওয়া হোক, বাংলাদেশ তার নিজের মতন করে গড়ে উঠতে চায়, গড়ে উঠবে। কার কাঁধে হাত রেখে গড়ে উঠবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা প্রতিরক্ষা সরঞ্জাম চীন থেকে কিনে তারা নিজেদের শক্তিশালী করে তুলুক, সাধুবাদ, অবশ্যই সাধুবাদ। একটা নতুন সরকার তার নতুন ভাবনায় তার দেশকে বিভিন্ন ক্ষেত্রে যদি উন্নয়নমূলক কাজে তার গতি আনতে পারে, সেটা একজন প্রতিবেশী দেশের মানুষ হিসেবে সেটা তো আমি বলবো যে তারা ভালো কাজ করছে, করুক। কিন্তু ভারত, আমার দিকে কেউ যদি বন্দুক তাক করে, ভারত কি বসে থাকবে? ভারতও তো 10টা বন্দুক তাক করে রেখে দেবে। আবার এটাও তো দেখতে হবে চরম বাস্তবতায়। আমরা সবসময় বিভিন্ন গণমাধ্যমে দেখি, খবরে উঠে আসে সীমান্ত সমস্যা। সেই সীমান্ত সমস্যা নিয়ে তো বিজিবি এবং বিএসএফ
দিল্লিতে চলতি মাসের শুরুতে বৈঠক হয়ে গেল। তো এইগুলো না, এগুলো সরকারি পর্যায়ে কার্যক্রম, একটা সরকারের সঙ্গে একটা সরকারের বিভিন্ন কার্যক্রম থাকবে, সেটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম ব্যাখ্যা করবে, আমরাও সেই ব্যাখ্যা নিয়ে আলোচনায় আসব। তো স্বাভাবিকভাবে সরকারের তরফ থেকে এখনো কিছু বলা হয়নি। সরকারের তরফ থেকে যদি বলাও হয়ে থাকে, তারা আজকে আমাদের দেশ, আমরা ফ্রান্স থেকে যুদ্ধ বিমান কিনছি না, আমরা মার্কিন সরকারের কাছ থেকে আমরা যুদ্ধ বিমান কিনছি না। সে তার সরকারকে আমার দিকেই যে তাকে ভরসা করতে হবে, অন্যদিকে সে ভরসা করতে পারবে না, এটা তো কোথাও ভাই লেখা নেই। কিন্তু আমি আমার জায়গায় ঠিক থাকবো। আমার দিকে যদি কেউ আঙুল তাকায়, আমার উত্তর পূর্বাঞ্চলকে যদি আমার নিরাপত্তার জালে আমাদেরকে আরো নজরদারি বাড়াতে হয়। তুমি তো জানছো যে পশ্চিমবঙ্গে গত 15 বছরের সরকার, তার আগের বছরের 34 বছরের সরকার, এই যে সীমান্ত সমস্যা, 4500 মাইল, এই যে জমি দেওয়া হয়নি, 1.5 মাসে কত সীমান্ত সমস্যা, হয়তো বেড়া দেওয়ার কাজ চলছে। তো সে তার মতন চলবে, আমি আমার মতন চলবো। আমার সম্পর্কটা, দ্বিপাক্ষিক সম্পর্কটা একটা পজিটিভ অ্যাঙ্গেলে থাকে না নেগেটিভ অ্যাঙ্গেলে থাকে। প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিবেশী দেশের একটা সুসম্পর্ক বজায় থাকে, সেটা দুটো স্বার্থেও হয়, ভালো লাগায় হয়, ভালোবাসায় হয়, সংস্কৃতিতে হয়, শিক্ষায় হয়। আর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সর্বজন বিদিত কেমন। এর মানে এইটা নয় যে বাংলাদেশ একটা দেশের সঙ্গে তার দেশের উন্নয়নের স্বার্থে তারা অগ্রগতি করবে না, এটা 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 কোথাও বলা নেই যে করবে না। কিন্তু ভারত সব বিষয়টাই ঢাকা দিল্লি সম্পর্ক কেমন, কি ছিল, মাঝে কি হয়েছিল, বর্তমান বাস্তবতায় কি, এটা সর্বজন বিদিত, সবাই জানে। আর লক্ষ্য রাখা, অবশ্যই দিল্লি সবটাই নজর রাখছে। পরমাশিস, গত কয়েক 2024-এর 9 আগস্টের পরও বিদেশ মন্ত্রক যে মন্তব্য করেছে, মাঝেও যে মন্তব্য করেছে, আজও সেই মন্তব্য করছে। একদমই আমাদের কাজ হচ্ছে দুই দেশের সম্পর্কে বজায় রাখা, মানুষের অধিকারের স্বার্থে কথা বলা। একদমই ঠিক। আমরা চেষ্টা করি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক, সাধারণ মানুষের মানুষের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক জায়গাতে ফিরে আসুক, পারস্পরিক বিশ্বাস, আস্থা এবং বন্ধুত্বের পরিবেশে ফিরে আসুক। এই কিছু ক্ষেত্রে ভুল বুঝাবুঝি সেগুলো থাকবেই, এবং সেই ভুল বোঝাবুঝি নিরসনের জন্য সংশ্লিষ্ট দপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রক, সংশ্লিষ্ট পররাষ্ট্র বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন বা আধিকারিক রয়েছেন, তারা নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখবেন। কিন্তু সমালোচকদের মুখ কিভাবে আটকাবে পরমাশিস বলতো? গণমাধ্যম, দুই দেশের গণমাধ্যমে কিন্তু এই সফরের নেগেটিভ সাইডটাকে খুব বেশি করে সামনে আনছে। ভারতীয় গণমাধ্যমের একটি অংশ তারাও বলছেন, যেমন তোমাকে বললাম, দিল্লিকে পাশ কাটিয়ে চীনে যাওয়া। আবার এনডিটিভি বলছেন যে এটি বাংলাদেশের পরিকাঠামো বা সামগ্রিকভাবে অর্থায়ন, এই সমস্ত বিষয়ের দিকে ঝোঁকা। এবং বাংলাদেশের গণমাধ্যমও বলছে যে এই ক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি নিয়ে আলোচনায় আসবে। তো সব মিলিয়েই সম্পাদকীয় এবং উপসম্পাদকীয় গুলোতে উঠে এসেছে, ঢাকা এখন আসলে দর কষাকষির জায়গাটা বাড়াতে চাইছে পরমাশিস। চীন থেকে একদিকে ঢাকা যেমন বিনিয়োগ চাইছে, অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্ক পুরো ভাঙতে চাইছে। কারণ বাংলাদেশ জানে ভারতের সঙ্গে সীমান্ত, বাণিজ্য, বিদ্যুৎ, চিকিৎসা, ভিসা, নদী, নিরাপত্তা, এই সবগুলো জায়গাতেই বাংলাদেশ অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে। ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের বাস্তবতা এগিয়ে নেওয়া কঠিন। আবার ভারতের উপর নির্ভর করেও ঢাকা নিজের দর কষাকষির ক্ষমতা বাড়াতে পারবে না। তাই তারেক রহমানের চীন সফরের মূল বার্তা সম্ভবত এটাই যে বাংলাদেশ এখন একাধিক দরজা খোলা রাখতে চাইছে। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন যে চীন সফরের পর কি তাহলে তারেক রহমান ভারত সফরে আসবেন? কি বলবো? দেখো, তোকে এবং একটা বিষয় আমি খুব ছোট্ট করে যদি বলি, যে আমি যে বাড়িতে থাকি, আমার এক প্রতিবেশী, তার ইলিশ মাছের ব্যবসা। আমি বাজারে গেছি, তার দোকান, তাকেও দেখতে পাচ্ছি, আবার আরেকজনকে দেখতে পাচ্ছি। ও আমার প্রতিবেশীর কাছ থেকে আমি বাকিতে কিনতে পারি, উনিও বলছে বাকিতে দেবে, কিন্তু আমি দরটাকে একটু দেখে নেব না? এতে অন্যায় কোথায়? ভৌগোলিকগতভাবে, অবস্থানগতভাবে ভারতকে এড়িয়ে বাংলাদেশ চলতে পারে না, এটাও যেমন সত্যি। কিন্তু চরম বাস্তবতায় তারা যদি কোনো সুযোগ একটু বেছে নেয়, ভারত ফ্রান্স থেকেও বিমান কিনতে পারে, ভারত রাশিয়া থেকেও বিমান কিনতে পারে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বিমান কিনতে পারে, একটু দেখে নেবে না? এতে অন্যায় কোথায়? নির্ভরশীলতা অবশ্যই বাংলাদেশ ভারতের উপরে রাখে, কিন্তু সেও তো স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে সে যদি এগোতে চায়, সে যদি একটু বুঝতে চায়, এতে অন্যায় কোথায়?
এতে আমি মনে করি সমালোচকদের কাজটা, সমালোচক কাকে বলা হচ্ছে? যিনি সমালোচনা করছেন, ডেফিনেশনই তার সমালোচনা করা। আর গণমাধ্যমগুলো, সরকারি গণমাধ্যমের একটা দৃষ্টিভঙ্গি থাকে, আর বেসরকারি গণমাধ্যমের একটা কোনটা আমার খাবে, বাজারিকরণ কোনটা করা যাবে। তো স্বাভাবিকভাবে সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, বাস্তবতা থাকবে। সরকারি কার্যক্রমে আমরা নজর রাখবো, মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা দেখবো, সম্পর্ক বজায় হচ্ছে কিনা দেখবো। আবার আমি নজরদারিও রাখবো, আমার নিরাপত্তার কথা আমি ভাববো। আমার নিরাপত্তার কথা যদি আমি ভাবি, তুমি তোমার নিরাপত্তার কথা ভাববে না? আমি যদি সস্তায় জিনিস কেনার চেষ্টা করি, তোমার সস্তায় জিনিস তুমি কেনার চেষ্টা করবে না? এটা শুধু ভারতের গণতন্ত্র না, গোটা বিশ্বের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি তুমি দেখো, সকলের কিন্তু স্বনির্ভর হওয়ার অধিকার আছে। এবং শুধু তাই নয়, সকলকে পাশে নিয়ে চলার অধিকার আছে। আমি আচ্ছা, এটাকে একটা পজিটিভ অ্যাঙ্গেলেই দেখব। বেশ, কিন্তু ভারত সফরে আসবেন কিনা, আসছেন কিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটি পরিষ্কার হলো না তোমার বক্তব্যে। কিন্তু আমি পরিষ্কার করে দিচ্ছি, উনি তো আসবেন। তুমি বলো কি আমার কাছে কি খবর আছে? না, খবর নেই, আমার অভিজ্ঞতা বলছে অবশ্যই আসবেন। ওনার লোকজন তো আসা শুরু করে দিয়েছেন, অবশ্যই আসবেন, অভিজ্ঞতা বলছে। বেশ, কিন্তু পরিষ্কার করে এখনো পর্যন্ত কোনো তারিখ, সময়, কোনো সম্ভাবনা সেটি এখনো পরিষ্কার করা হয়নি। এনডিটিভি রিপোর্ট বলছে যে ভারতীয় নেতৃত্ব আগেই বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছিল, কারণ ভারত চাইছিল তারেক রহমান আগে দিল্লি সফর করুন। ভারত আগ্রহ দেখিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কোথাও একটা কমিউনিকেশন এরর হওয়ার কারণে সম্ভবত দিল্লি সফরের বিষয়টি তারেক রহমান এড়িয়ে গিয়েছিলেন বলে ভারতের বেশ কিছু আমি গণমাধ্যম। তো কালকে একটা গণমাধ্যমে দেখছিলাম যে আবার তো ভারত থেকে তো রেলওয়ে কোচ যাচ্ছে বাংলাদেশে। এটাই তো বাস্তবতা। এগুলো অব্যাহত রয়েছে। এই 2024-এর পর এত চড়াই উচ্চাই হওয়ার পরও তো বাণিজ্যিক সম্পর্ক কখনো নিচের দিকে যায়নি, বরং উপরের দিকেই গিয়েছিল। সেটি বাস্তবতা। বাংলাদেশকে তাদের পণ্য দিতে হবে। বাংলাদেশও তাদের নিজের স্বার্থে টাকা দিয়ে ভারতীয় পণ্য কিনতে হবে। যতই বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা থাক, এগুলো দৈনন্দিন প্রয়োজন, যা রাজনীতির ঊর্ধ্বে। এটা আমি ব্যক্তিগতভাবে একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি। মূল প্রসঙ্গে ফিরছি, পরমাশিস। চীন সফর শেষে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করেন, তবে ভারতীয় গণমাধ্যম বলছে সেটি হবে এক নজিরবিহীন ভারসাম্যের বার্তা। আর না হলে দিল্লি এই সফরকে নিয়ে তার মধ্যে থাকা সন্দেহের আগুন আরো দাউ দাউ করে চলবে। তোমাকে অনেক ধন্যবাদ। এই প্রশ্ন রেখেই আজকের মতো শেষ করব। শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে, সেই চীন সফরের সঙ্গে এই হাস্যকর বিশ্লেষকদের সম্পর্ক কি, সিনিয়র বিশ্লেষকদের সম্পর্ক কি, সেটা নিয়ে শুরুতে কথা একটু বলে নিই। প্রধানমন্ত্রী তারেক রহমান কেন চীন সফরে গেলেন, এর কিছু কারণ ব্যাখ্যা করেছেন কয়েকজন সিনিয়র সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক। তাদেরকেই হাস্যকর বলছি তাদের বিশ্লেষণের কারণে। বিশ্লেষণ করেছেন, সমালোচনা করবেন বা করেছেন সেই কারণে নয়, তারা যে বিষয়ে যেভাবে বিশ্লেষণ করেছেন সেই কারণে। একজনকে বলতে শুনলাম, তিনি বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গেলেন, তাহলে কি যুক্তরাষ্ট্র তাকে চীন সফরে যাওয়ার অনুমতি দিয়েছে? মানে এই সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিকের ধারণা হয়েছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীন সফরে যেতে হলে যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে যেতে হবে। তিনি আবার জোর দিয়ে বলছেন এটা নাকি চুক্তিতে লেখা আছে, চুক্তির কন্টেন্ট অনুযায়ী নাকি এটা করতে হবে। এত হাস্যকর, এত কম জানা, এত বেকুব টাইপের কথা আমার ধারণা পৃথিবীর কোনো দেশের রাজনীতি বিশ্লেষক, কোনো দেশের সিনিয়র সাংবাদিকরা এটা করেন না, কিন্তু তিনি সেটা বলছেন। চুক্তির কোথাও এমন কিছু লেখা নেই এবং প্রশ্নই আসে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাজনীতিবিদ, তিনি কোন দেশে সফর করবেন, কোন দেশ সফর করবেন না, সেটা একান্ত তার নিজের ব্যাপার। আর বাংলাদেশ চীন সফর করছে, মালয়েশিয়া সফর করছে ওই নীতিতে যে সবার আগে বাংলাদেশের স্বার্থ যেখানে বেশি, বাংলাদেশ সেই সমস্ত জায়গায় আগে যাবে, এটা খুব সাধারণ একটা ব্যাপার।
তো এই সিনিয়র সাংবাদিকরা কোন সিনিয়র সাংবাদিক বুঝতে পেরেছেন? এরাই সেই সাংবাদিক যারা বলেছিল যে প্রধানমন্ত্রী, মানে তখন তো প্রধানমন্ত্রী নন, বিএনপি নেতা তারেক রহমান দেশে ফিরবেন না, অ্যাবসার্ড, তারেক রহমান দেশে ফিরবেন না, অ্যাবসার্ড, 12ই ফেব্রুয়ারি দেশে নির্বাচন হবে না, যারা বলেছিল তারা, যাদের কোনো রাজনৈতিক বিশ্লেষণ জুলাই থেকে শুরু করলে এখন পর্যন্ত যদি ব্যাখ্যা বা বিশ্লেষণ করেন দেখবেন কোনো কথা ঠিক হয়নি, সবগুলো মিথ্যা প্রমাণ হয়েছে, কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তারাই রাজনীতি বিশ্লেষক। এই জন্যই তাদেরকে হাস্যকর বলছি। এই হাস্যকর রাজনৈতিক বিশ্লেষক বলছে তারেক রহমান চীনে গেলেন, তার হয়তো বাংলাদেশের হয়তো কাঁচা টাকা দরকার, বাজেট সহায়তা দরকার, ঘাটতি আছে, বাজেট সহায়তা দরকার। উনি জানেন না যে চীন কখনো কাঁচা টাকা দেয় না, উনি জানেন না যে চীন বাজেট সহায়তা দেয় না। তো এই সমস্ত হাস্যকর ব্যক্তিদের নিয়ে কথা বলতে চাই না। আরেকটি কথা, যদিও চীন সফর নিয়ে আলোচনা, কোনো একজন বা একাধিক এই হাস্যকর রাজনীতি বিশ্লেষক, সিনিয়র রাজনীতি বিশ্লেষক বলেছেন ভারত বাংলাদেশে একজন রাষ্ট্রদূত পাঠিয়েছেন, নতুন যে রাষ্ট্রদূত তাকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে পাঠিয়েছেন এই কারণে যে বাংলাদেশের উপর চাপ তৈরি করার জন্যে, যে বাংলাদেশ যাতে আর কখনো তাকে তলব করতে না পারে, মন্ত্রী পদমর্যাদা দিয়ে এই কারণে পাঠিয়েছেন। এদের জ্ঞান বুদ্ধি জানা এত কম, যেদের নিয়ে কথা বলতেও রুচিতে বাধে। ভারতের নিযুক্ত বাংলাদেশে যে রাষ্ট্রদূত, সেই রাষ্ট্রদূতের সঙ্গে কেমন আচরণ করবে, প্রয়োজন অনুযায়ী তলব করবে কি করবে না, সেটা বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। এর সঙ্গে ভারত কাকে পাঠালো তার কোনো সম্পর্ক নাই। ভারত বা তার দেশের একজন সম্মানিত রাজনীতিবিদকে সম্মান এবং শ্রদ্ধা এবং গুরুত্ব দেখিয়ে তাকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠিয়েছে। এটা বাংলাদেশের মর্যাদায়তে বেড়েছে, বাংলাদেশের মর্যাদায়তে কমে নাই। তো এইটা বোঝার জন্যে সিনিয়র সাংবাদিকদের কি করতে হবে জানি না। যেমন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে আমি যমুনা টেলিভিশনের মাহফুজ মিশুর একটা এক্সপ্লেনার দেখলাম। আমাদের এই সিনিয়র সাংবাদিকরাই মাহফুজ মিশুদের মতো যারা আছেন, যারা সিনিয়র নয়, যারা জুনিয়র, তাদের কাছ থেকে একটু ট্রেনিং নিতে পারেন, যে বা জানতে পারেন যে আসলে কিভাবে আলোচনা করতে হয় এবং কোনগুলো প্রসঙ্গ আর কোনগুলো প্রসঙ্গ না। যাই হোক, এদের নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না। চীন সফরে কেন গেলেন? চীন সফরে গেলেন কারণ সবার আগে বাংলাদেশ ওই নীতিতে, চীনের বহু প্রকল্প বাংলাদেশে চলছে, সামনে আরও বহু প্রকল্প আসবে, বাংলাদেশের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, সেই জায়গাগুলোতে চীনের সহায়তা চায় বাংলাদেশ। সেই অনুযায়ী 17টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সমঝোতা স্মারক নিয়েও আবার এই সিনিয়র সাংবাদিকরা ব্যাখ্যা দিয়েছেন, রাজনীতি বিশ্লেষকরা ব্যাখ্যা দিচ্ছেন। সেই ব্যাখ্যাটা কি? সেই ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে সমঝোতা স্মারক করে কিছু হয় না, এগুলোর কোনো মূল্য নেই। মানে কত সরলীকরণ আলোচনা। বর্তমান পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর একটি যুদ্ধ ইরান যুক্তরাষ্ট্র, সেই যুদ্ধের যে বিরতি হলো, সেই যুদ্ধ যে থামলো, এটা কিসের ভিত্তিতে থামলো? একটা MOU স্বাক্ষরের মধ্য দিয়ে, অর্থাৎ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে। কোনো গুরুত্ব নাই, সরল অঙ্ক করে দিলেন সিনিয়র সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক নাম দিয়ে। নিজেদেরকে আর কত হাস্যকর করবেন? যাই হোক, 17টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, এর মধ্যে 13টি সম্ভবত মিনিস্ট্রি টু মিনিস্ট্রি, 3টি বিডা স্বাক্ষর করেছে। বিডার প্রথম আন্তর্জাতিক অফিস চীনে খোলা হচ্ছে, চীনের বিনিয়োগ আকর্ষণ করছে বাংলাদেশ। চীনের প্রথম সারির শতাধিক ব্যবসায়ীদেরকে নিয়ে সেখানে একটি আলোচনার আয়োজন করা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে কথা বলেছেন, চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন, তারা বিষয়টি পর্যালোচনা করছেন। বলে দেওয়া হচ্ছে চীন বিনিয়োগ করবে না, বিষয়টি এটাও সরল অঙ্ক নয়। চীন বাংলাদেশে বিনিয়োগ করবে কি করবে না সেটা বাংলাদেশের পরিবেশের উপর নির্ভর করছে। যেহেতু নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার, যেহেতু দেশ পরিচালনায় আছে আগামী 5 বছরের জন্যে, সুতরাং চীন বিনিয়োগ করবে না এই সরল অঙ্ক করবেন না। চীন বিনিয়োগ করে না এই সরল অঙ্ক করবেন না। বাংলাদেশে এখন দক্ষ শ্রমিক সংখ্যায় অনেক, পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। সস্তায় শ্রমিক পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে বেশি। সুতরাং বাংলাদেশ এখন চীনের জন্য বিনিয়োগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ চীনের শ্রমিক এবং শ্রমিকের যে সম্মানী, তার তুলনায় বাংলাদেশ একটা সুবিধাজনক অবস্থানে আছে। বর্তমানে বাংলাদেশে কর্মক্ষম জনসংখ্যা সবচেয়ে বেশি, সেই সুযোগটি বাংলাদেশ কাজে লাগাতে চাচ্ছে এবং সেই কারণেই চীনে প্রথম বিডার আন্তর্জাতিক অফিস খোলা হচ্ছে। এটা সুদূরপ্রসারী পরিকল্পনা। এটা বুঝতে হলে একটু দিন দুনিয়া সম্পর্কে ধারণা থাকতে হবে। শুধু সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক নাম ব্যবহার করলে এটা হবে না।
যেমন বাংলাদেশ যে সমস্ত জায়গায় সহায়তা হচ্ছে, তিস্তা প্রকল্পে বাংলাদেশ সহায়তা চেয়েছে এবং চীন সহায়তা করতে চেয়েছে। একটা আন্তর্জাতিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার একটা কথা বলে, আঞ্চলিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার কথা একটা প্রস্তাব দিয়েছে চীন, যে বাংলাদেশ থেকে মিয়ানমারের মধ্য দিয়ে চীন পর্যন্ত পৌঁছানোর। বাংলাদেশ বিবেচনা করবে যে এই কাজটি বাংলাদেশ করবে কি করবে না, করলে বাংলাদেশের জন্য লাভ হবে না লোকসান হবে। সবার আগে বাংলাদেশ, যদি লাভ দেখা যায় তাহলে বাংলাদেশ সেটা করবে, লাভ দেখা না গেলে বাংলাদেশ সেটা করবে না। আরও যে সমস্ত জায়গায় আলোচনা হয়েছে, যদি আমি একটু বলি, যৌথ বিবৃতিতে, বাংলাদেশ চীনের যৌথ বিবৃতিতে যে বিষয়গুলো এসেছে, বাণিজ্য ক্ষেত্রে সহায়তা, অবকাঠামো ক্ষেত্রে সহায়তা, প্রতিরক্ষা খাতে সহায়তা, আপনারা যে অস্ত্র কেনা, তারপরে যুদ্ধ বিমান কেনার যে কথা বলেছেন, সব কিছুই বাংলাদেশের প্রয়োজন আছে। বাংলাদেশ তার নিজের প্রয়োজনে কিনবে। সবার আগে বাংলাদেশ এই নীতিতে চলবে। যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতা, এক চীন নীতি। ওই যে শুরুতে আমাদের রাজনীতি বিশ্লেষক, তথাকথিত রাজনৈতিক বিশ্লেষক যে কথা বলছিল, এক চীন নীতির, বাংলাদেশ যে এক চীন নীতিতে সমর্থন করে, সেটা ওই তথাকথিত রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক হয়তো জানেন না। একটা অখণ্ড এক চীন নীতি, মানে তাইওয়ান চীনের অংশ, এই নীতিতে বাংলাদেশ বিশ্বাস করে এবং বাংলাদেশ প্রকাশ্যে চীনের সঙ্গে একমত পোষণ করে অবস্থান নিয়েছে। পৃথিবীর কোন শক্তি এই নীতি সমর্থন করে না সেটা আপনারা জানেন। আপনারা আবার গল্প করছেন যে সেই দেশের অনুমতি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশ সফর করবে। এটা একটা ঐতিহাসিক সফর শুধু নয়, বাংলাদেশ কি করতে চায়, বাংলাদেশের চিন্তা কি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ধ্যান ধারণা চিন্তা, আগামীতে বাংলাদেশ কিভাবে চলবে, মালয়েশিয়া এবং চীন সফরের মধ্য দিয়ে শুধু মালয়েশিয়া বা চীনকে নয়, সারা পৃথিবীকে এই বার্তা দেওয়া হয়েছে। সারা পৃথিবী দেখেছে যে বাংলাদেশ সামনের সময়টিতে কিভাবে চলবে। সারা পৃথিবী দেখেছে যে বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের নীতি কী, তারা কিভাবে বিদেশে বিনিয়োগ চায়, তারা বাংলাদেশের ভেতরে কিভাবে পরিবেশ তৈরি করছে। সব কিছু মিলিয়ে এবারের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা বলছেন কি পেলেন তারেক রহমান, কি নিয়ে এলেন, তারা মনে করছেন কিছু টাকা পয়সা নিয়ে ফিরবেন, $1 বিলিয়ন প্রতিশ্রুতি নিয়ে ফিরবেন। বাংলাদেশ এখন আর ওই জায়গাতে নাই। বাংলাদেশের অর্থের ওইভাবে অর্থ চেয়ে আনার জায়গাতে বাংলাদেশ নাই। চীনের সাথে ইতিপূর্বের প্রতিশ্রুত $27 বিলিয়ন, $7 বিলিয়ন এসেছে, $20 বিলিয়ন এখনও পাইপলাইনে আছে, সেগুলো পর্যায়ক্রমে আসবে। প্রকল্প চলছে, প্রকল্প চলবে, প্রকল্পের অর্থ সামনে আরও আসবে। এই এত টাকা নিয়ে এলাম, ওই নীতিতে এখন আর বাংলাদেশ চলে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতিও সেরকম নয়। এটা একটা অবকাঠামো থেকে শুরু করে আঞ্চলিক যোগাযোগ, মানব সম্পদ উন্নয়ন, তিস্তা প্রকল্পের মতো বড় প্রকল্প, প্রতিরক্ষা ইত্যাদি ইত্যাদি জায়গাতে বাংলাদেশ সমতা ভিত্তিক কূটনীতির ভিত্তিতে এখন বাংলাদেশ চলছে। সবার আগে বাংলাদেশ সমতা ভিত্তিক বাংলাদেশ, পৃথিবীর যে কোনো দেশের সাথে এটা হচ্ছে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল এবং প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 21 তারিখ কিংবা 22 তারিখ দেশের বিভিন্ন অঞ্চলে ঝটিকা মিছিল হয়েছে। তারই ধারাবাহিকতায় 22শে জুন গাজীপুরের আশুলিয়া এলাকায় একটি ঝটিকা মিছিল হয় আওয়ামী লীগ যুবলীগের। মিছিল শেষে সেখান থেকে নাকি 7 জন নিখোঁজ হয় এবং পরবর্তীতে ওই 7 জনের মধ্য থেকে নাকি 3 জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে তুরাগ নদী থেকে। তবে এই বিষয়টি আমি নিজের জায়গা থেকে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলাম, দেশের বিভিন্ন গণমাধ্যমে চোখ রাখার চেষ্টা করছিলাম, কিন্তু এমন কোনো সংবাদ মূলধারার কোনো গণমাধ্যমে উঠে আসেনি। তাহলে এই বিষয়টি নিয়ে এত বেশি ভাইরাল হওয়ার কারণ কি? কালের কণ্ঠ, বাংলা ট্রিবিউন, ইনকিলাব সহ কোনো কোনো গণমাধ্যম যেটি জানাচ্ছে যে আশুলিয়ার কাছে এর মধ্যে তুরাগ নদী থেকে 17 বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি সম্ভবত 24শে জুনের নিউজ। এখানে বলা হচ্ছে যে বৃহস্পতিবার রাতে আশুলিয়া বাজারের কাছে তুরাগ নদী থেকে সুমন নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের বরাত দিয়ে বলা হচ্ছে যে পিকনিকের সময় ট্রলার থেকে, মানে তুরাগ নদীতে কয়েক বন্ধু মিলে পিকনিকে যাওয়া হয়েছিল, ফেরার সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে সুমন তুরাগ নদীতে পড়ে যায় এবং তার মৃত্যু নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা শুরু হয়। এইগুলো নিয়ে পুলিশের বক্তব্য এক ধরনের, কিন্তু ফেসবুকে
যেটি ব্যাপকভাবে দাবি করা হচ্ছে, শত শত হাজার হাজার পোস্ট ছড়িয়ে পড়েছে যে সুমন সহ আরও 2 জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে এবং সেই 2 জনের নাম হচ্ছে বিপ্লব এবং আরিফুল। এই 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই 3 জনই 22 জুন আওয়ামী লীগের যে মিছিল হয় সেই মিছিলে অংশ নিয়েছিল। এর মধ্যে সুমন তুরাগ থানা এলাকার 53 নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের একজন কর্মী, আর বিপ্লবকে দাবি করা হচ্ছে যুবলীগের কর্মী হিসেবে, আর তুরাগ থানা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল আরিফুল। বাকি যে 4 জন তাদের নামও দেওয়া হয়েছে, এখনও নিখোঁজ রয়েছে। তবে এই 3 জনকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং কথাও আমরা জেনেছি যে পুলিশ যেটির কথা স্বীকার করেছে, সুমন নামে যার গলিত লাশ উদ্ধার করা হয়েছে, যেটির বিষয়ে নিউজ বাংলা ট্রিবিউন, ইনকিলাব কিংবা কালের কণ্ঠতে উঠে এসেছে, সে বিষয়ে সুমনের ভাই সালাউদ্দিন একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে আশুলিয়া থানায়। কিন্তু একটু রহস্যজনক সেটি হচ্ছে সুমনের ভাই সালাউদ্দিন তার ভাইয়ের মৃত্যু প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চায়নি। কেন কোনো প্রকার মন্তব্য করতে চাইল না তার ভাইয়ের মৃত্যু নিয়ে? এবং এই বিষয়টি উঠে এসেছে টাইমস অফ বাংলাদেশ নামে যে ইংরেজি দৈনিক, সেই দৈনিকটিতে। এখানেই অনেক রহস্য সম্ভবত লুকিয়ে আছে, আমরা জানি না যে আসলে কী ঘটেছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরেকুল ইসলাম বলছেন যে সুমনের পরিবার নাকি পুলিশকে জানিয়েছে ওই কিশোর স্থানীয় একটি গুদামে কাজ করত, পিকনিকে গিয়ে সে পানিতে ডুবে মারা গেছে, এবং পরিবারের ভাষ্য তিনি এভাবে তুলে ধরছেন যে পরিবার জানিয়েছে সে সাঁতার জানতো না, নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সুমন রাজনীতির সঙ্গে জড়িত ছিল বা কোনো রাজনৈতিক মিছিলে অংশ নিয়েছিল এমন কোনো তথ্য তার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে দেয়া হয়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো তোলপাড় চলছে, শত শত হাজার হাজার পোস্ট দেয়া হচ্ছে, এমনকি আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কোনো কোনো গণমাধ্যমেও এই 3 জনের কথা বলা হচ্ছে যে তাদের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু সুমনের লাশের অস্তিত্ব পাওয়া গেল, বাকি 2 জনের লাশ গেল কোথায়? বাংলাদেশে লাশ গেল কোথায়, এই প্রশ্নটিও কোনো কোনো ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়ে ওঠে অনেক সময়। তখন লাশ কোথায় যায়, লাশ গুম করা হয়, এসব কথাও আমাদের জানা আছে। তবে এক্ষেত্রে কি হয়েছে আমরা জানি না। এদিকে এই মুহূর্তে আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সাহেব তার ফেসবুক পেজে এটি নিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখছেন যে তুরাগ নদী আজ ছাত্রলীগ কর্মীদের রক্তে রঞ্জিত, কিন্তু সারা বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং দেশ সংবাদ মাধ্যম এই বিষয় নিয়ে কথা বলা থেকে একেবারেই নিশ্চুপ। পুলিশ একের পর এক লাশ তুলছে তুরাগ নদী থেকে। 22 জুন তুরাগ থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মিছিল হয়, এটি প্রতিহত করতে বিএনপির সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ে। ওই মিছিল থেকে 7 জন নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর তুরাগ নদীতে 3 জনের অর্ধগলিত লাশ ভেসে উঠেছে, তাদের বেদম মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আরও 4 জন এখনও নিখোঁজ রয়েছেন। তিনি দাবি করছেন যে কারাগারে এর মধ্যে যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে এগুলো সব একই সূত্রে গাঁথা। কারণ হিসেবে তিনি বলছেন এতে করে এক ধরনের ভীতি সৃষ্টি করা, যাতে আমাদের নেতাকর্মীদের দমিয়ে রাখা যায়, কিন্তু তাদেরকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। এই হচ্ছে মোটামুটি বিষয়। আর এবং আপনারা জানেন যে তুরাগ থানা এবং আশুলিয়া থানা পাশাপাশি, আর তুরাগ নদী থেকে মাঝে মধ্যেই লাশ উদ্ধার হয়, লাশ ভেসে উঠতে দেখা যায়। এই ধরনের খবর তো গণমাধ্যমে হরহামেশা আসছেই, কখনো বস্তাবন্দি অবস্থায়, কখনো গলিত অবস্থায়।
সেই লাশগুলোর কোনো কোনোটিকে আবার শনাক্ত করা যায় না, কোনো কোনোটি শনাক্ত হয়। যেই বিষয়টি ভাইরাল হয়ে উঠেছে, এগুলোকে আমরা যেমন পুরোপুরি গুজব হিসেবে উড়িয়েও দিতে পারি না, আবার প্রধানমন্ত্রী তারেক রহমান তার চীন সফর শেষে শূন্য হাতে বাড়ি ফিরেছেন। প্রপাগান্ডাহীন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এই আলোচনায় আপনাদের স্বাগতম। দেখুন, তারেক রহমান সাহেব এবং প্রেসিডেন্ট শির মধ্যে আলোচনা হয়েছে। তিনি সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, আরো কিছু মন্ত্রী তার সাথে এসে দেখা করেছেন এবং সফরটার চূড়ান্ত পর্যায়ে 16 পয়েন্টের একটা জয়েন্ট কমিউনিকে বা ঘোষণাপত্র বা পাবলিক স্টেটমেন্ট বলতে পারেন, সেটা প্রকাশ পেয়েছে এবং তারেক রহমান সাহেব যথারীতি দেশে ফিরেছেন। আমরা যদি দেখি এই 16 পয়েন্টের ঘোষণাপত্র বা জয়েন্ট কমিউনিকেতে এর প্রথম 2-3টা তো তারা বিদেশে গেছেন, কে কে গেলেন, কি কোনটা মিটিং করলেন, এগুলো এখানে যদি আমরা ভালোভাবে পড়ি, আমি কয়েকবার পড়েছি, বোঝার চেষ্টা করেছি এই জয়েন্ট কমিউনিকে, আমি সেখানে 2-3টা জিনিস পেলাম যেটা আপনার আলোচনা করা যেতে পারে। একটা হলো যে চীন প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুশি করার জন্য কিছু সুন্দর সুন্দর কথা বলেছে, তার বাংলাদেশ ফার্স্টের প্রশংসা করেছে, যদিও এটা ভারতের বিরুদ্ধে তির্যক একটা মন্তব্য হিসাবে ধরা যেতে পারে। তারপর ইলেকশনের কথা বলা হয়েছে। ইলেকশন নিয়ে, তারেক রহমান সাহেবের ইলেকশন নিয়ে আমাদের আসলে অনেক কথা বলার আছে। এগুলো হলো তারেক রহমান সাহেবকে খুশি করা। এই পয়েন্টগুলোর অবদান বলতে পারেন বাংলাদেশে চীনের যে রাষ্ট্রদূত আছে, সাধারণত যেটা হয়ে থাকে, তার যাতে বাংলাদেশে অবস্থানটা প্রীতিদায়ক হয় সেই জন্য তিনি কন্ট্রিবিউট করেছেন এই জয়েন্ট কমিউনিকেতে। আরেকটা জিনিস দেখলাম যে সেখানে, এটা আগেও বোধহয় বলা হয়েছে, যে 2+2 ডিপ্লোমেসিটা তারা এক্সপ্লোর করবেন। 2+2 কি, এটা আমরা ভারত এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে খুব ভালো দেখি যে প্রতি বছর ভারতের প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রীরা একটা বৈঠক করেন, 1 বছর ভারতে, 1 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে। এটা 2+2 ডিপ্লোমেসি। এইটা করা যায় কিনা সেই ব্যাপারটা দুই দেশ খতিয়ে দেখবে, এই কথা বলা হয়েছে জয়েন্ট কমিউনিকেতে। তারপরে আরেকটা জিনিস আছে যেটা আসলে আলোচনা না করলেও চলে, সেটা হলো যে বাংলাদেশ এক চীন নীতিতে বিশ্বাস করে, বাংলাদেশ তাইওয়ানের এক্সিস্টেন্সে বিশ্বাস করে না। এইটা আসলে সারা পৃথিবীর নিয়ম, এমনকি যুক্তরাষ্ট্রেরও নীতি, ইন্টারপ্রিটেশনে ভিন্নতা আছে। সুতরাং এইটাকেও এটা ব্যাপক বড় একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হয়েছে এই জয়েন্ট কমিউনিকেতে। এটা তারেক রহমান সরকারের চীনকে খুশি করার একটা প্রয়াস, কিন্তু এটা আমাদের বাংলাদেশের সব সরকারের নীতি হলো এক চীন নীতি। এর বাইরে ব্যবসা বাণিজ্য নিয়ে অনেকগুলো কথা আছে। তারপর তিস্তা নিয়ে একটা কথা আছে, যে তিস্তাতে চীন তার সীমিত আকারে সহযোগিতা করবে। এটা মোটামুটি পুরো একটা শিফট হয়ে গেল চীনের তরফ থেকে। আমরা যেটা দেখেছিলাম যে বাংলাদেশের মৌলবাদীরা এটা চাচ্ছিল যে চীন তিস্তা প্রকল্প, তারেক রহমানের সরকার তিস্তা প্রকল্পটা চীনের হাতে দিয়ে দিক, ইন্ডিয়ার সাথে যুদ্ধ করুক, তারপরে চীন বাংলাদেশের হয়ে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করুক, পারমাণবিক যুদ্ধ হয়ে যাক এবং ইন্ডিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হোক। এটা হলো মোটামুটি বাংলাদেশের মৌলবাদীদের অবস্থান এই তিস্তা প্রকল্পে। আপনারা যদি খেয়াল করেন, এই তারেক রহমান সরকারের ভিজিটের আগে শাহেদুজ্জামান নামে উন্মাদ যে নৌকা করে পাকিস্তান থেকে বাংলাদেশে পারমাণবিক বোমা আনার পক্ষে ব্যাপক জনমত গঠন করেছিল বাংলাদেশি চরম মৌলবাদীদের মধ্যে, সেই লোক কিন্তু এটা বারবার প্রচার করছিল, তাকেও টেলিভিশনগুলো যথেষ্ট প্রমিনেন্স দিচ্ছিল যে তিস্তা যেন চীনের হাতে দিয়ে দেওয়া হয়। তিস্তা চীনের হাতে দিয়ে দিলে ভারতের এক অংশকে চীন বিকল করে দিতে পারবে পানির অস্ত্র ব্যবহার করে। সেই জায়গায় আমরা দেখলাম যে চীন বলছে যে তারা সীমিতভাবে এটার ফিজিবিলিটি স্টাডিতে তারা কন্ট্রিবিউট করলেও করতে পারে। এটা ব্যাপক শিফট। অর্থাৎ আমরা দেখেছি কয়দিন আগে, যদি আপনারা আমার ওই আলোচনাটা শুনে থাকেন, ব্রিক্সে কিভাবে আমরা দেখলাম ভারত চীন
অতীতের দ্বন্দ্ব মিলিয়ে, অর্থাৎ অতীতের দ্বন্দ্বগুলো তারা পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চায়, একটা বড় অর্থ ব্যবস্থা তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তিকে আপনার পেছনে ফেলে এগিয়ে যেতে চায়। সেই দিকে যে ব্রিক্সের যে মিটিং হয়েছিল তাদের সদস্য দেশগুলোর নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে, সেই মিটিংয়ের প্রতিফলনটা আপনি বলতে পারেন যে তিস্তা প্রকল্প নিয়ে এই জয়েন্ট কমিউনিকেতে যা বলা হয়েছে সেটা তারই একটা রিফ্লেকশন বলতে পারেন। আমি জানি না এটুক পড়ার পর শাহেদুজ্জামানের মতো উন্মাদ আত্মহত্যাই করে বসে কিনা, কারণ এদের খুব আগ্রহ ছিল যে তিস্তা প্রকল্পটা চীনের কাছে দিয়ে দেয়া হোক এবং খলিলকে, রজার খলিল নামক আমাদের যে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী আছে, যিনি অবশ্যই এই লোকগুলোর চেয়ে চলনে বলনে কথায় উন্নত মানের, তাকে খুব প্রশংসা করা হচ্ছিল যে চীন একটা খলিল সাহেব একটা ব্যাঘ্র রূপে আবির্ভূত হয়েছেন ভারতের বিরুদ্ধে। এটা হলো শাহেদুজ্জামানের বক্তব্য। তো সেই দিকটা দেখলাম যে মাঠে মারা গেল। কিন্তু এটা ছাড়াও আমার যেটা সবচেয়ে বড় অবাক লেগেছে, যে জন্য আমি বলছি যে তারেক রহমান সাহেব শূন্য হাতে দেশে ফিরেছেন, সেটা হলো কোনো ধরনের অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি কিন্তু নাই এবং কিছুই নেই। দেখবেন তারেক রহমান সাহেবের এখন সবচেয়ে বড় দরকার কিন্তু অর্থ। তিনি যে বাজেট দিয়েছেন, প্রায় 3.5 লক্ষ কোটি টাকার ঘাটতি বাজেট, এটা তারেক রহমান সাহেব পূরণ করবেন কোথা থেকে? তাকে সবচেয়ে বড় অর্থ সহায়তা দিতে পারত চীন। এবং এই সফরে বলা হচ্ছিল যে 2টি চুক্তি হবে এবং এতগুলো 13টা বলা হচ্ছিল, 14টা সমঝোতা স্মারক সই করা হবে। কিন্তু বৈঠক শেষে আমরা দেখলাম যে চুক্তি কিছুই হলো না। আর সমঝোতা স্মারকগুলো, এটা আপনাদের মনে রাখতে হবে, এগুলো হলো গিমিক। এটা হলো ফরেন মিনিস্ট্রি বা বিভিন্ন জন আপনার যে কোনো একটা বিদেশ সফরকে, আমাদের দেশের সরকার প্রধানদের বিদেশ সফরকে আপনার একটা গুরুত্ব দেখাতে চায় যে এতগুলো ডকুমেন্ট সই হলো। সেক্ষেত্রে তারা 17টা সমঝোতা স্মারক সই করেছে। এটা নিয়ে আসলে বলার কিছুই নেই। সত্য কথা হলো এগুলার কোনোই গুরুত্ব নাই। জয়েন্ট কমিউনিকেতে এগুলার কি বিষয় আসে কিছুই বলা হয় নাই। বলা হয়েছে যে এই ধরনের কয়েকটা কাগজ সই হয়েছে এবং চুক্তি বলতে কিছুই হয় নাই। আমার ধারণা ছিল একটা চুক্তি হবে চীনের অর্থ ঋণ সহায়তা, যেটা তারেক রহমান সাহেবের এই যে এত বিশাল ঘাটতির বাজেট, সেটাতে সহায়ক হবে। কিন্তু আমরা সেটা দেখলাম না। এটা না দেখারও কারণ আছে। আমার কিছুটা মনে হচ্ছিল যে হবে কি হবে না, কারণ এই সফরে চীনে তারেক রহমান সাহেবের সবচেয়ে বড় সফর সঙ্গী হতে পারতেন, সব যুক্তিতে বলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা কিন্তু তাকে এই সফরে দেখলাম না। তারপরও আমি ভাবছিলাম হয়তো এই অর্থ ঋণ বা কোনো ধরনের সাহায্য চুক্তি হতে পারে, 2-1 বিলিয়ন চীন দিতে পারে। চীনের কাছে তো এই অর্থ দেওয়া কোনো ব্যাপারই না। আর আমির খসরু মাহমুদ যে এই ভিজিটে ছিলেন না, এটার তো আবার দুটো অর্থ আছে। কারণ আমির খসরু মাহমুদ চৌধুরী 2001 থেকে 6 যে সরকার ছিল বিএনপির, সেখানে বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং বাণিজ্য মন্ত্রী থাকা অবস্থায় তিনি তাইওয়ানের অফিস খুলতে দিয়েছিলেন, বাণিজ্য অফিস বাংলাদেশে। তার পরিপ্রেক্ষিতে চীনের চাপে আমির খসরু মাহমুদ চৌধুরী মন্ত্রী থাকতে পারেননি সেই বিএনপি সরকারের। এখন আমি ভাবলাম যে হয়তো চীন তো অনেক কিছু মনে রাখে, চীন কিছু ভুলে যায় না। ফলে সেই প্রেক্ষাপটে আমির খসরু মাহমুদ চৌধুরীকে কি এই সফর সঙ্গী করা হলো না? এটা তারেক রহমানের কাছ থেকেও সতর্কভাবে করা হতে পারে। এখানে যদি আপনারা খেয়াল করেন, এই আঙ্গিকে যদি দেখেন, অর্থমন্ত্রীকে নিলেন না, যিনি গুরুত্বপূর্ণ সফর সঙ্গী হতে পারতেন, যে চীন রাগ করবে বলে ধরে নিচ্ছি। এটা আমি সম্পূর্ণ বলছি না, এটা আরেকটা কারণও থাকতে পারে। ঠিক এটাই যদি হয়, তাহলে জাহেদের মতো একটা আপনার একেবারে অশোভন কথা বলা, অত্যন্ত আপনার বিষাক্ত কথা বলতে পারা এবং ভারতের বিরুদ্ধে আপনার অনবরত মিথ্যা বিষোদ্গার করা একটা অর্বাচীনকে কিন্তু তারেক রহমান একটা ডেলিগেশনের হেড করে ভারতে পাঠিয়ে দিলেন। পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। অর্থাৎ ভারতের সাথে তারেক রহমানের সুসম্পর্ক করার যে কোনো ইচ্ছা নাই, সেটা কিন্তু ওখানে প্রকাশ পায়। যদিও আমি বলছি না যে সুসম্পর্ক করার ইচ্ছা নাই, আমার মনে হয় যে এই জিনিসগুলো তারেক রহমানের সরকারের একটু ভালো করে বিবেচনা করা দরকার। আমি একজন আন্তর্জাতিক
কূটনীতির বিশেষজ্ঞ হিসাবে আমি তারেক রহমান সরকারের জন্য কথাগুলো বলছি। আমি যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের, তারেক রহমানের সরকারকে আমি যেহেতু মুক্তিযুদ্ধের বিপক্ষের মনে করি, সেই জন্য আমার কথাগুলো একটু কড়া, কিন্তু আমি তাকে উপদেশ হিসাবেও কিন্তু এগুলো দিচ্ছি। এইসব খুঁটিনাটি তার সরকারের বোঝার চেষ্টা করা উচিত। আরেকটা জিনিস হতে পারে যে যেহেতু কোনো অর্থ সহায়তা দিবে না এটা তারেক রহমান আগে থেকেই জানতেন, সেই জন্য অর্থমন্ত্রীকে তিনি এই সফর সঙ্গী করেন নাই। কিন্তু আসলে ওইটা ধোপে টেকে না, কারণ তারেক রহমানের টাকাটা এতই দরকার যে শেষ পর্যন্ত তিনি এটা চাইবেন, এটার জন্য আলোচনা করবেন, সেটাই স্বাভাবিক। সুতরাং আমি মনে করছি অর্থমন্ত্রীকে এই 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 সফর সঙ্গী না রাখা, যেটা আসলে ওনার যদি পররাষ্ট্রমন্ত্রীর পরে একজন সফর সঙ্গী থাকে চীনে, সেটা হওয়া উচিত ছিল কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী। ফলে আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই ডেলিগেশনে না রাখার কারণটা, প্রধান কারণ হতে পারে যে তিনি চীনের বন্ধুত্ব চাওয়ার ক্ষেত্রে তারেক রহমান সাহেব যথেষ্ট অকপট ছিলেন এবং যথেষ্ট আন্তরিক ছিলেন, কিন্তু কোনো অর্থ সাহায্য তিনি কিন্তু পাননি। আর যেসব কথাবার্তা এই বৈঠকে বলা, সফরে আসে, সেগুলোর আসলে আমি কোনো গুরুত্ব দেখি না। ব্যবসা বাণিজ্য ইত্যাদি তো চীন সবসময় ব্যবসা বাণিজ্যে আগ্রহী, এই জন্য ব্যবসায়ীরা দেখা করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ব্যাপক হারে দেখা করেছেন, কিন্তু আমরা সেগুলা জানতে পারিনি। এই জানতে না পারাটাই এখানে ব্যাখ্যা করি। দেখুন, এই সফরে আমি যেটা হিসাবে দেখি, প্রশংসা হিসাবে দেখি, সেটা হলো তারেক রহমান সাহেবের পাবলিক রিলেশনস টিম প্রচার করার, উনি কি করছেন না করছেন সেগুলো ভালোভাবে প্রচার করার জন্য তিনি দক্ষ লোকজন নিয়োগ করেছেন। আমরা দেখেছি যে সেখানে মাহাদি আমিন নামে একজন আছেন, অত্যন্ত চৌকস, কথা বলতে পারেন সুন্দর করে, কিন্তু তার শেষ ব্রিফিংও মাহাদি আমিনকে আমার কাছে মনে হলো যে তিনি একটু দ্রুত শেষ করছেন। অর্থাৎ তারা যে এই সফরটার শেষে সবার যে মন খারাপ, এইটা কিন্তু মাহাদি আমিনের চেহারা দেখেও বোঝা গেছে। কিন্তু মাহাদি আমিন আবার প্রচারণায় ভালো, উনি সুন্দর করে কথা বলেন, বুঝিয়ে দেন। আপনারা যদি খেয়াল করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিদেশ সফরে এই ধরনের কোনো টিম ছিল না, যে একটা মানে বাংলাদেশের সাংবাদিকদের উদ্দেশ্যে, বাংলাদেশের মিডিয়ার উদ্দেশ্যে, ফেসবুক ইউটিউবের উদ্দেশ্যে বিদেশে আপনার 5 তারকা হোটেলে পয়সা খরচ করে, রুম ভাড়া করে আপনার পিআর টিম দিয়ে বক্তৃতা দেওয়ানো, এটা শেখ হাসিনা সরকারের সময় ছিল না। আমার মনে হয় থাকা উচিত ছিল। বরঞ্চ আমরা শেখ হাসিনা সরকারের যেসব টিমে বা প্রেস উইং এ যেসব লোক, আমরা তো এখন শুনেছি যে এরা বেশিরভাগই শিবির থেকে আসা, এমনকি আমিনুল ইসলাম সম্পর্ক বলা হয়, তার শেষ যিনি প্রেস সেক্রেটারি ছিলেন, নামটা কি আমিনুল ইসলাম, এখন আমি বলতে পারছি না, সেটা ইম্পর্টেন্ট বিষয় না। এগুলো ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দুর্বলতা। তারেক রহমান আবার অতিরিক্ত প্রচারণার উপর নির্ভর করছেন। পরিপূর্ণ প্রচারণা যেমন ঠিক না, আবার অতিরিক্ত প্রচারণার উপর নির্ভর করাও কিন্তু সেই রকম ঠিক না। এখন তারেক রহমানের সরকারে আপনার ধরেন তার কিচেনে রান্না হবে না, কিন্তু তার পাচক এসে ড্রয়িং রুমে এসে বলবে যে আমরা মাংস রান্না করছি, আমরা মাছ রান্না করছি, আমরা পোলাও রান্না করছি। এইরকম একটা সরকারে দাঁড়িয়ে যাচ্ছেন কিনা তারেক রহমানের সরকার, সেটা দেখার একটা বিষয় আছে। তবে চীন যে কোনো রকম জেনুইন অর্থ সহায়তা বা কোনো ধরনের সহায়তা দিল না, এবং কি তিস্তা প্রকল্প থেকেও সরে আসলো, এর কারণগুলো বোঝা কিন্তু কঠিন নয়। তারেক রহমান সরকার যে পদ্ধতিতে সরকারে এসেছেন, 24-এর জঙ্গি কোয়ালিশনের অভ্যন্তরীণ সমঝোতার মাধ্যমে, এবং সারা পৃথিবীর সবাই তো জানে যারা অর্থ করে দিবেন, সহায়তা করবেন, ঘনিষ্ঠ সম্পর্কের আপনার চেষ্টা করবেন, তারা তো জানেন যে তারেক রহমান সরকার অতি দুর্বল একটা সরকার, যেটা তারেক রহমান দেখিয়ে যাচ্ছেন। এবং সেটা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারগুলোর মতো বলিষ্ঠ কোনো সরকার হতো, অবশ্যই চীন কিছু না কিছু অর্থ সাহায্যের প্রতিশ্রুতি অন্তত প্রথম একটা সফর হিসাবে তারেক রহমানের দিত, কারণ চীন কিন্তু দীর্ঘমেয়াদে ইনভেস্ট করতে পছন্দ করে। কিন্তু আমরা দেখলাম যে তারেক রহমানের এই ভিজিটে কিছুই করলো না চীন। কিছু সুন্দর সুন্দর কথা বলল, সেই কথাগুলোর আসলে তারা সব সময় বলে থাকে। আর তারেক রহমানের যে পিআর টিম, তারা যা যা ছবি এখানে উঠেছে ছবিগুলোকে ভালো করে প্রচার করলেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে সর্বগ্রাসী, সেইটার পরে চীন কিভাবে তারেক রহমানের সাথে
ভালো সম্পর্ক করে, সেটা তো আসলে হয় না। তবু আমার মনে হয় তবুও তারেক রহমান, বিশেষ করে শাহাদুজ্জামানের মতো লোকদের চাপে বা তাদের দ্বারা আপনার প্রভাবিত হয়ে হয়তো তিনি তিস্তা প্রকল্প দিয়ে ব্যাপক অর্থ সাহায্য পেলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার প্রোটেকশনের ছাতাটা তিনি চীনের দিকে ঘুরিয়ে দিতে হয়তো উদ্যোগী হতেন বা আগ্রহী হতেন। কিন্তু চীন এখানে যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করাতে তারেক রহমান সরকারের বা তারেক রহমানের ওই ধরনের আগ্রহ থাকলেও সে আগ্রহটা কিন্তু মাঠে মারা গেছে। এবং মালয়েশিয়া থেকেও আমরা দেখেছি যে তারেক রহমান, যেটা আসলে মূল পয়েন্ট ছিল যে বাংলাদেশের শ্রমিক গ্রহণে মালয়েশিয়া তার যে আপনার ব্যান দিয়েছে সেটা তুলে নেয়া, সেটা কিন্তু মালয়েশিয়া করেনি। ফলে তারেক রহমানের প্রথম যে বিদেশ সফর সেটা আসলে অত্যন্ত আপনার আমি বলবো যে দুঃখজনক। ব্যাপক পাবলিক ডিপ্লোমেসি হয়েছে, ব্যাপক প্রচারণা হয়েছে এবং তারেক রহমানের পক্ষে বাংলাদেশের পুরো প্রচার যন্ত্র এখন কাজ করছে। তা সত্ত্বেও কিন্তু তিনি শূন্য হাতে দেশে ফিরেছেন এবং তার কিছু নমুনা সরকারের মধ্যে আমরা দেখেছি। তার যিনি প্রধান প্রচারক মাহাদি আমিন, তিনি কথা বলেছেন, কিন্তু এর চেয়েও যে এক কাঠি সরেস হুমায়ুন কবির আছে, সে কিন্তু এখনো কিছু বলে নাই ভিজিট শেষে। আমার ধারণা তার মন অত্যন্ত খারাপ। এরা অবশ্যই বাংলাদেশে সাংবাদিক সম্মেলন করে আরো কিছু তাদের পক্ষে কথাবার্তা বলবেন এবং সেগুলাই তারা এই মুহূর্তে তৈরি করছেন, কিন্তু মন খারাপের কারণে আমার ধারণা হুমায়ুন কবিরও কিন্তু এই ভিজিটটার শেষে এখন পর্যন্ত সামনে